আচ্ছা, আজকে আমরা করারোপ সম্পর্কিত একটি অঙ্ক করে এরপর হচ্ছে গিয়ে আমরা অন্য অঙ্কে ডাইভার্টেড হব ইনশাআল্লাহ। দেখো আমাদের দেওয়া আছে একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে 26 মাইনাস 4p। এইটা একটা ধরো 1 নং চাহিদা সমীকরণ দেওয়া আছে, আর আমাদেরকে যোগান সমীকরণ দেওয়া আছে কোয়ান্টিটি অফ সাপ্লাই -4 প্লাস 2p। ধরো এটা 2 নং সমীকরণ দিয়ে নিলে একটু ভালো হয়, হ্যাঁ, তখন বারবার আর ওই তোমার হচ্ছে গিয়ে প্রবলেম হয় না যে এই কোন জায়গায় বসা বা এটা সেটা বলা দরকার হয় না, 1 নং 2 নং বললেই হয়। আমাকে ক নাম্বারে বলেছে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এইটা আমার ক নাম্বারের প্রশ্ন। ওকে, এখন এইটা কিন্তু একটা প্যাকেজ ম্যাথ, এটা একটা প্যাকেজ ম্যাথ, মানে একই প্যাকেজে কয়েক প্রকারের ম্যাথ আছে। তো আমরা প্রথমেই সমাধান লিখব। সমাধান করার সময় কিন্তু কোনোভাবে আমরা প্রশ্ন লিখব না, আমরা প্রথমে লিখব ভারসাম্য অবস্থায়, বা তুমি যদি লেখো আমরা জানি, তুমি যদি সুন্দর করে লেখো যে উই নো কমা দিয়ে লেখো ভারসাম্য অবস্থায় কি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো ডিমান্ডের ফাংশনটা কি ছিল? ডিমান্ডের ফাংশন ছিল হচ্ছে কিয়া 26 মাইনাস 4, সাপ্লাইয়ের ফাংশন কত? -4 প্লাস 2। এটা কিন্তু আমাদের আর একবার ঝালাউ হয়েছিল। ঝালাউ বোঝো? ঝালাই দেয়, ঝালাউ না, ঝালাই। হ্যাঁ, মানে ভেঙেছে, যে জায়গা ভেঙেছে ওই জায়গায় আমরা বারবার ঝালাই দিচ্ছি, তাহলে শক্ত হবে। আমরা জানি চলক এক পাশে রাখতে হবে, আমাদের চলককে কোথায় রাখতে হবে? আমাদের চলককে এক পাশে রাখতে হবে। তাহলে এই যে -4p থাকুক, আর ডানের টুপিটাকে বাইরে নিয়ে আসবে -2p হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল কথাবার্তা। আর ডানের যে -4p ও -4p থাকবে, +26 ডানে চলে গেলে -26। আমরা একটা জিনিস ভালো করে জানি, সমীকরণের এক পাশ থেকে আরেক পাশে গেলে সাইনের পরিবর্তন হয়। ওকে, আচ্ছা এইবার হচ্ছে আমরা একটু দেখো, এইবার কিন্তু ফাইনাল স্টেপে আছি। আজকের পরে আমরা এইসব অঙ্ক একটু কম করব, আমরা আরও হচ্ছে অ্যাডভান্স লেভেলের অঙ্কে যাব ইনশাআল্লাহ। তো তুমি মাইনাস ধরো 4 টাকা ঋণে আছো, -2 টাকাও ঋণে আছো, মোট ঋণে আছো কয় টাকা? -6 টাকা তুমি ঋণে আছো। স্পষ্ট কথা, তোমার অনেকেই বোঝে না যে কেন মাইনাস সাইনটা আসবে। তুমি 4 টাকাও ঋণে আছো, 2 টাকাও ঋণে আছো, তাহলে মোট 6 টাকা ঋণে আছো, মাইনাস সাইনটার মাধ্যমে তুমি দেখাতে সক্ষম হলে। এরপরে কি, এই যেখানে 4 টাকা এখানে 26 টাকা, মোট কয় টাকা? 30 টাকা ঋণে আছো। ওকে ওকে, তাহলে পির মান বের করার জন্য -6কে তুমি ডানে নেবে, কারণ -6 গুণে আছে, ডানে গেলে 30কে আমরা -30কে ভাগ করব। তো এটাকে তো আর ওই নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে না 6 দিয়ে। হ্যাঁ যাচ্ছে, 5 ছক 30, 5 ছক 30, 5 ছক 30, যাচ্ছে। আর মাইনাসে প্লাস হয়, ওইটা লেখার কোনো দরকার নেই, প্লাস সাইন লিখতে হয় না, মাইনাস সাইন লিখতে হয়। ওকে, একদম সিম্পলি, আমরা কোনো জটিলতা যাব না। ঠিক আছে, আমার আলোচনা সব সময় সবার জন্যই আমি বলি, আমি সবার জন্য আমি সিম্পল আলোচনা করি একদম। কারণ তোমাকে জটিল আলোচনা, এমনিতেই সবাই ইকোনমিক্সকে জটিল বলে, তো কি দরকার বলো? চলো, এরপরে হচ্ছে কি আমরা লিখবো যে সুতরাং, তুমি নিচে লিখবা দাম পি এর মান লেখো, একটু লেখো 1 ও 2 নংয়ে বসিয়ে পাই। দেখো তুমি যদি 1 ও 2 নং বলো, তাহলে ওই বারবার চাহিদা যোগান সমীকরণ লেখার কোনো প্রয়োজন আছে বলো? এটা ভালো কাজ হয়েছে না? আচ্ছা, 1 ও 2 নং সমীকরণে বসিয়ে পাই, এটা লিখলেই হয়, বেশি ফর্মালিটি লাগে না, বুঝছো? অঙ্কটা হলেই হয়। তাহলে 1 নং কি? ডিমান্ড 26 -4, আমি কিন্তু মান বসাবো, তো ব্র্যাকেটটা দিলে ভালো হয়। পির মান কত? পির মান হচ্ছে 5। দেখো কোথাও প্রবলেম হলে বলবা। 4 5 কিন্তু 20 হয়। হ্যাঁ, আর আমরা জানি ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। কি মনে আছে তো শৈরি? মনে আছে তো? ওকে, তাহলে 26 থেকে 20 গেলে 6 হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড 6 একক। আচ্ছা, এইবার আমি সাপ্লাইতে বসাবো -4 প্লাস 2p। পির মান হচ্ছে 5 টাকা,
-4 প্লাস 5 দুগুণী 10। এটাকে আবার একটু সুন্দর করে লেখা যায় 10 - 4, কারণ 10 যোগে আছে, 4 মাইনাসে আছে, 10 থেকে 4 গেলে থাকে 6। তাহলে দেখতে পাচ্ছি দাম যদি 5 টাকা হয়, চাহিদার যোগান কেমন? সমান না? সুতরাং ভারসাম্য দাম ও পরিমাণ হলো 5 টাকা ও 6 একক। এর চেয়ে সুন্দর আনসার আর হয় না, বুঝছো? এরকম লিখলে একদম পারফেক্ট হবে, এর বেশি লাগে না। শেষ। ঠিক আছে, ঠিক আছে, কোনো কোশ্চেন? ওকে, আশা করি কোনো কোশ্চেন। এবং আচ্ছা, এবং দাম এবং পরিমাণটা লিখে রাখছো, অঙ্ক কিন্তু লিখে রাখবা, নতুবা কিন্তু মনে রাখবা ক নাম্বারের সাথে খ নাম্বার রিলেটেড। এটা আবার বলে দিলাম। তুমি যদি মনে করো যে এখন লিখলাম না, পরে লিখলাম, কোনো সমস্যা নাই, ভাইয়া তো করাইতেই আছে, কিন্তু সেটা কিন্তু বোকামি হবে, বলে দিলাম। এইবার খ নাম্বারে বলেছে, কি বলেছে? খ নাম্বারে বলেছে যে ক্রেতার উপর, আজকে কিন্তু একটু ভিন্নতায় যাব। কি বলেছে? ক্রেতার উপর। ওকে, আগের বার করেছিলাম বিক্রেতার উপর, বলেছে ক্রেতার উপর। ক্রেতার উপর আমি প্রশ্নটাই সুন্দর করে জুড়ে দিচ্ছি, প্রশ্নটাই সুন্দর করে জুড়ে দিচ্ছি, কেমন? ভালো আছে? হ্যাঁ, খ নাম্বারে এইটা সুন্দর করে দেখো। খ নাম্বারে বলেছে, আজকে অঙ্কটা সুন্দর, নতুন, কিন্তু একটু নতুন, ভালো করে বুঝবা। ক্রেতার উপর একক প্রতি, মনে রাখবা এর একটা অঙ্ক আসেই, এই হয় ক্রেতা বিক্রেতা, একটা অঙ্ক আসে, প্রতি বছর আসে, বুঝছো? এই জন্য আমি করাচ্ছি যাতে মিস না হয়। একক প্রতি 2 টাকা, একক প্রতি 2 টাকা কর আরোপ করা হলে, কর আরোপ করা হলে পরিবর্তিত ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। নির্ণয় করো আর লিখলাম না, তুমি বুঝে নাও। হ্যাঁ, বুঝছো না? আচ্ছা, ক্রেতার উপরে একক প্রতি 2 টাকা কর, একদম সিম্পল ভাইয়া, একদম সিম্পল। ধরো আগে ক্রেতা পি টাকা দামে, ধরো আগে পি টাকা দামে পণ্য ক্রয় করতো, যে কোনো পণ্য ধরো। হ্যাঁ, এখন যদি বলা হয় যে ক্রেতার উপর একক প্রতি, মানে একক মানে কি, যে কোনো একক, একটা, দুইটা, 1 কেজি, 2 কেজি, একক প্রতি 2 টাকা কর আরোপ করা হয়েছে, তাহলে বুঝতে হবে একক। আমাকে শুনতে পাচ্ছ? ফোন আসছিল একটা, ঠিক আছে, একটা ফোন আসছিল, সরি, একটা ফোন আসছিল, সে জানে না যে ওই আমি এখন ক্লাস নেই। হ্যাঁ, অনেকে ফোন টোন দেয়, তো আসলে 9:15টায় যে আমি ক্লাস নিই এইটা তো জানে না। এটা কিন্তু তার দোষ না, সবাই জানে আমি 8টায় ক্লাস নিই। তোমাকে যে 9:15টায় পড়াই ওটা বলা হয়নি ভালো করে। আবারও কথাটা বলছি, আমরা একটু ইন্টারাপ্টেড হয়েছিলাম। আমি বলতেছি যে ক্রেতা ধরো যে টাকাটা দিয়েছে, ধরো ক্রেতা 5 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করলো, 1 কেজি পণ্য 5 টাকা দিয়ে ক্রয় করতে পারি। এখন যদি এই যে সরকার যত বেশি কর আরোপ করতেছে, ক্রেতার জন্য কি দাম বাড়তেছে না কমতেছে? আমাকে একটু উত্তর দাও। বাড়তেছে, এই তো বলছো, রাইট। সরকার এখন কি করেছে, আমি তোমাকে একটা উপহার দেব, সেটাও যদি পুলিশ দেখে ফেলে তাতে নাকি কর বসানো হবে। যদিও এটা হাস্যকর, আমি দেখলাম সেদিন নিউজে, ডেইলি স্টারে। এবারে বিয়ে করতে যাবা, সেখানেও নাকি কমিউনিটি সেন্টারে গিয়ে আচ্ছা কর আরোপ করা হবে। যাই হোক, তো তুমি ধরো 5 টাকা, তুমি 5 টাকায় আগে একটি পণ্য ক্রয় করতে, এখন
সরকার তোমাকে আরও 2 টাকা কী করে নিল, চাপিয়ে দিল, তখন তোমার ওই পণ্যটা ক্রয় করতে হবে 7 টাকায়। মানে কি, ওই যে দামটা আছে ওই দামের সাথে আরও 2 টাকা জুড়ে দেওয়া হবে। কিন্তু আমরা আগের অঙ্ক করেছিলাম কি, দাম থেকে 2 কী করা ছিল, বাদ ছিল। এটা কখন, এইটা যখন বিক্রেতার উপরে দেওয়া হবে। কেন, কারণ বিক্রেতা যে দাম ধার্য করে সেই দাম থেকে সরকার নিয়ে নেয়। আর ক্রেতার ক্ষেত্রে কি হয় জানো, ক্রেতা যে দাম দেয় তার সাথে সরকার আরও জুড়ে দেয়। কথা বুঝছো, আমার কথা বুঝছো? ক্রেতা যে দাম ধার্য করে সেখান থেকে সরকার নিয়ে নেয়, এই জন্য বিক্রেতা যে দাম ধার্য করে সেখান থেকে সরকার নিয়ে নেয়, এই জন্য বিক্রেতার দাম অর্থাৎ যোগান অপেক্ষক থেকে আমরা দাম থেকে ওই করটা বিয়োগ দিতাম। বাট যখন ক্রেতার উপরে করারোপ করা হবে তখন আমরা চাহিদা অপেক্ষকে গিয়ে দামের সাথে ওই যত টাকা করারোপ করা হবে সেটা যোগ করে দেবো। কেন, কারণ কর আরোপ করলে একজন ক্রেতার জন্য ওই পণ্যের দামটা বেড়ে যায়। একদম সিম্পল, একদম সিম্পল। তুমি না বুঝলে অবশ্যই আমাকে কোশ্চেন করবা। এইবার চলো, আমি মুছে ফেলছি প্রশ্নটা, আমি উত্তরে যাব। উত্তরে আমরা লিখব, খ নাম্বারের উত্তরে লিখব এইভাবে যে একক প্রতি, না, ক্রেতার উপর লেখো, একটু আমার সাথে লেখো, ক্রেতার উপর একক প্রতি 2 টাকা কর আরোপ করা হলে পরিবর্তিত চাহিদা অপেক্ষক হবে নিম্নরূপ। লেখো একটু, চাহিদা অপেক্ষক হবে নিম্নরূপ। আমরা কিন্তু এর আগে দেখেছি আমাদের ভারসাম্য দাম পেয়েছিলাম, যখন করারোপ করে না তখন ভারসাম্য দাম ছিল 5 টাকা, আর ভারসাম্য পরিমাণ ছিল কত একক, বলো কত ছিল, 6 একক ছিল, 6 একক ছিল। এইবার আমরা দেখব করারোপের পরে আসলে অবস্থাটা কি দাঁড়ায়। এই, আর এর চেয়ে সিম্পল আসলে বোঝানো আর হয় না। হ্যাঁ, একটু ব্রেন খাটাবো, আমি একদম ভেঙে দিয়ে দিচ্ছি। তাহলে পরিবর্তিত চাহিদা অপেক্ষক কোয়ান্টিটি অফ ডি লিখে এর উপর একটা টি দিয়ে দেবো, ছোট হাতের টি। এইটার উপর ছোট হাতের টি দেওয়ার অর্থ হচ্ছে একক প্রতি করারোপ করা হয়েছে। রোজা রাখছি তো আজকে চাচ্ছিলাম কথা কম বলবো, ফার্স্ট ইয়ারদের একটু আগে পড়ালাম আর একটা ব্যাস, তো তাদেরকে পড়াইছে আজকে ম্যাক্রো ইকোনমিক্সের আর্থিক নীতি। ওরে বাবা, এত পরিমাণে কথা বলতে হয়েছে, বিশ্বাস করো আমার পুরো মাথা ধরে গিয়েছে। আজকে ওদিকে রয়েছে রোজা। এখন দেখো, আজকে চাও খেতে পারবো না। এই কত সুন্দর, তোমার মনে পড়ে গেছে চার কথা নাকি? দেখো, এখন এই দামের সাথে আমি 2 টাকা কিন্তু যোগ করব। অনেকেরই কোশ্চেন থাকে কেন আমরা চাহিদা অপেক্ষকের দামটা আমরা করটা যোগ করব। আমি একটু আগে এক্সপ্লেইন করেছি একদম স্পষ্ট, কারণ একজন ক্রেতার জন্য চাহিদা অপেক্ষকে যে দাম ক্রেতা দিতে চাইবে সেই দামের সাথে আরও 2 টাকা হোক 5 টাকা হোক সরকার যে টাকা নিতে চাচ্ছে সে টাকা যুক্ত হয়। ক্রেতার জন্য যুক্ত হয়, বিক্রেতার জন্য বিয়োগ হয়। এইটা মাথায় রাখবে। ওকে, চলো। অবশ্যই যদি সেটা চাহিদা অপেক্ষক অর্থাৎ ক্রেতার উপরে করারোপ করা হয় তাহলে চাহিদা অপেক্ষকে বসবে, যদি বিক্রেতার উপর করারোপ করা হয় তাহলে যোগান অপেক্ষকে বসবে, এবং যোগান অপেক্ষক থেকে দাম থেকে বিয়োগ হবে, আর ক্রেতার উপরে বসলে যোগ হবে। ক্লিয়ার? আচ্ছা, 26 মাইনাস, এখন 4 দুইটার সাথে গুণাকার আছে, 4p, এই মাইনাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণি 8। এইটুকু বুঝছো কিনা? এই -4টা কিন্তু আছে, -4 আর +2। দেখো, এই -4 আর +2 যদি আমি গুণ দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 দুগুণি 8 হবে। -4 এর সাথে p যদি গুণ দেই তাহলে হবে -4, আর এই -4 এর সাথে দুইটা টার্মই কিন্তু গুণাকারে আছে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? ওকে,
আমি যদিও এত ভাঙাই ভাঙাই বলি না, তোমাকে আরও একবার দেখিয়েছিলাম, এই এর সাথে বিয়োগুণ সি গুণ এ বি প্লাস এসি। যদি সেটা মাইনাস এ হতো তখন মাইনাস এ বি মাইনাস এসি হতো, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্পষ্ট কথা। ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক ইউ মাস্ট শো মি, ওকে। তো এখন আচ্ছা এখন দেখো আমাদের এই যে 26 আছে না, আর এখানে আছে কত 8, তাহলে 26 থেকে আমরা 8 কি করব বলো তো, যোগ করব না বিয়োগ করব? মাইনাস করব, তাহলে থাকে 18 প্লাস 18। কেন 26 বড় না? বড় থেকে ছোট গেলে কত, বড় থেকে ছোট গেলে তো প্লাসই থাকে, 4p, ওকে 4p। এই যে এইটা 3 নং দাও, এইটা 3 নং দাও, একদম সুন্দর করে নং দিলে কোনো পেইন থাকবে না। এই 3 নংটা হচ্ছে তোমার ট্যাক্সের পরের চাহিদা অপেক্ষক, একদম। তুমি তো জানো আমার ডাস্টারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু কাপড় দিয়ে আমি কাজ সারতেছি, কিছু করার নেই, আপাতত চলুক। হ্যাঁ শোনো, ওই যে মানুষের কোয়ালিটি হচ্ছে ম্যাটার, বাট কোয়ান্টিটি ম্যাটার না, কি বলো? হ্যাঁ আছে না, আমি দেখেছি যে কিছু ব্যান্ড আছে, মিউজিক্যাল ব্যান্ড আছে, ওদের অনেক টাকা, ওরা ইনস্ট্রুমেন্ট কিনে, ভালো মানের ইনস্ট্রুমেন্ট কেনে, ওরা গিটার, তারপর হচ্ছে ড্রাম সেট ভালো মানের, বাট তাদের ভোকাল ভালো না, মানে গান গাইতে পারে না ভালো, আমি দেখেছি। আবার দেখো আমি কিন্তু গান গাইতে পারি, বাট আমার ওদিকে যদিও একটু ইন্টারেস্ট নেই, বাট একটা কিবোর্ড কেনার মতো সামর্থ্য আমার এখন পর্যন্ত আমার পরিপূর্ণ হয়নি, বাট আমি গাইতে পারি। আবার যারা পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে দেখতে আমাকে কিন্তু এই বোর্ড খুব কাছে রাখার জন্য আমাকে সবাই প্রপারলি দেখে না, সো হোয়াট, দেখতে হবে আউটপুটটা, ঠিক আছে, যে আমি কি দিচ্ছি তোমাকে, আমি তোমাকে কি দিচ্ছি। আমি যদি তোমার সামনে জাঁকজমক হয়ে আসতাম আর যদি তোমাকে পড়াতে না পারতাম, সেটার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তো চলো আমরা এখন দেখি, তাহলে এখন লিখি যে কর পরবর্তী ভারসাম্য অবস্থা। তোমাকে একটা মজার কথা বলি, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমার একটা স্যার ছিল, তিনি বিসিএস ক্যাডার না, তিনি আমাদের কলেজের শিক্ষক ছিলেন এইচএসসি, তো তিনি খুব ভালো ইকোনমিক্স পড়ান। তো আমার কিছু ফ্রেন্ডদেরকে বললাম, তারা বলে বিসিএস ক্যাডার ছাড়া পড়বো না। আমি এমনও দেখেছি যে বিসিএস ক্যাডার স্যারেরা আস্তে আস্তে অনেক জিনিস আছে প্র্যাকটিসের অভাবে ভুলে যায়, কারণ বিসিএসে শুধু ইকোনমিক্স পড়ে না, দুনিয়াদারি সব পড়ে। তো ওই যে অন্য স্যার যিনি বিসিএস না, নন ক্যাডার, তিনি কিন্তু যথেষ্ট ভালো পড়ান। তো সবাইকে নিয়ে একটু বিশ্বাস করি, নিয়ে গেলাম, চলো একটু দেখি, মানে ওই স্যারের বাসায় আমি থাকতাম, তো স্যারে বললো একটা ব্যাচ করে দাও। তো তখনকার সময় মনে আছে, তো তখন সবাই মুগ্ধ হয়েছিল স্যারের পড়া দেখে। তো স্যারের বিসিএস ক্যাডার না, সো হোয়াট, আমাকে যদি কেউ বলে আপনি তো বিসিএস ক্যাডার না, বাট সো হোয়াট, আমি তো চাইনিজ বলতেছি না, চাইনিজ বলতেছি বলো। চলো এখন আমরা যে চাহিদা অপেক্ষকটা বসাবো, এইটা হবে কিন্তু ট্যাক্স অপেক্ষক, মানে ট্যাক্স আরোপকৃত চাহিদা, এটা কিন্তু আগেরটা হবে না, আগেরটা বাদ। আমি কিন্তু স্পষ্ট বললাম আগেরটা আমরা বাদ দিব, আর যোগান যেটা আছে যোগান আগেরটাই হবে। এই কথাগুলো বুঝবা যে ভাই কি বলে, কারণ তুমি যদি না বুঝে শুধু আমাকে খুশি করো হ্যাঁ বলে, তাহলে কিন্তু সমস্যা। এবার হচ্ছে কি, আমি কিন্তু চাহিদার ট্যাক্সেরটা বসালাম, এই ট্যাক্সেরটা বসালাম, যোগান কত আছে -4 + 2। আজকে তোমাকে এই অঙ্কটা করাই দিলে তারপর যদি তুমি একটু প্র্যাকটিস করো, তুমি অনেক অঙ্ক পারবা, আমার আত্মবিশ্বাস বলছে। তো -4 আমি -4p রাখলাম, এটা কিন্তু সেই আগের নিয়মের মতো, জন্য কথা বলবো না, এই জন্য আর কথা বললাম না। কেমন 4 আর 2 6 -6p আর -22, ঠিক আছে, ওই -22, বাংলা ইংলিশ মিলেই ধরি। এখন পিটা বাইরে রাখলে ডানে চলে গেলে -6টা ভাগ হয়ে যাবে -22। এখানে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কী হচ্ছে না,
নিঃশেষে বিভাজ্য না, মাইনাস মাইনাসে কাটা গিয়ে প্লাস হবে। আর একটা কাজ করি, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ দিই, 3 দুগুণী 6, 11 দুগুণী 22। কি কোনো সমস্যা আছে? ওকে, এবার লেখো। আচ্ছা, এবার লেখো পি এর মান 2 ও 3 নংয়ে বসিয়ে পাই। কেন বলো তো 2 ও 3 নং? আমি কিন্তু 1 নং বাদ দেবো, ঠিক কি না? 1 নংটা কিন্তু ট্যাক্সের পরে আর থাকবে না, থাকবে। এখন এই যে ট্যাক্স অপেক্ষক হচ্ছে 3 নাম্বার, যদিও আমি লিখছি 2 3, সমস্যা নেই, আগে পিছিয়ে করো, কোনো প্রবলেম নেই। ট্যাক্স অপেক্ষক ছিল 18 মাইনাস 4p, পির জায়গায় আমি 11/3 দিলাম, 11/3 দিলাম। কেন? আমার পি আছে 11/3। একটা কথা বলে দিচ্ছি, এখানে আমরা ভাঙাবো না, ভাঙালে বিপদে পড়তে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? কোনোভাবে আমরা ভাঙাবো না, ভাঙালে বিপদ। কেন? পয়েন্ট থাকলে ভারসাম্য অবস্থা খুঁজে পেতে কষ্ট হয়। আমার কষ্ট হচ্ছে অনেক, বুঝছো, আজকে বিশ্বাস করো। তো এখন তো পড়াতে হবে, কিছু করার নেই। কষ্ট ইয়েছে, কত কষ্ট হয়েছে। রোজার সময় সারা মাস পড়াইছি না, এখন তো এটা আছে কি, মানে কোরবানির আগের দিন কি বলা হয় এটাকে? হ্যাঁ, চাঁদ রাত বলা হয়। চাঁদ রাত আজকে তো দিন, 4 11 44। এখন আচ্ছা, যাই হোক, এখন শোনো, এখন এখানে লসাগু চলে আসবে। এই 4-এর সাথে 11 সম্পর্ক গুণ, 4-এর সাথে 3-এর সম্পর্ক ভাগ। তাহলে 4-এর সাথে 11 সম্পর্ক যেহেতু গুণ, আমি লিখে ফেলি একসাথে যে 4 11 44/3। এখন 3 কিন্তু লসাগু, এই 18-র নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হয়, আর 3 দিয়ে 18কে ভাগ করলে কত হয়, গুণ করলে কত হয়, 54 হয়, 54, ঠিক আছে। মাইনাস 3 দিয়ে 3কে হর দিয়ে লসাগুকে ভাগ, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে লবকে গুণ, 44 1 44। বুঝে নাও এখন। তাহলে এখন হ্যাঁ বলো, এখানে 10 থাকে, 10/3, ঠিক আছে। ট্যাক্স আর ওপর, হ্যাঁ, ওকে, অবশ্যই। এই সবার নিচে মনে মনে 1 আছে, আর লসাগুর নিয়ম হচ্ছে কি, ওই 1 আর 3 মিলে লসাগু হচ্ছে 3। লসাগুর নিয়ম হচ্ছে যে ওই যে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ। তাহলে এই 1 দিয়ে 3কে ভাগ করলে হয় ফলাফল হয় 3, সেই ভাগফল দিয়ে লবকে গুণ, লবে আছে 18, তাহলে 18-র সাথে 3 গুলে 3 18 54। কথা ক্লিয়ার? মাইনাসের মাইনাস। এখন 44/3 এটার একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর হচ্ছে 3, তা 3 হর দিয়ে লসাগুকে ভাগ, বলে দিচ্ছি। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, 1 হয়, সেই ভাগফল দিয়ে 44কে গুণ, কারণ লবকে গুণ, 44 1 44। বলো ক্লিয়ার কিনা? এটা যদিও ছোট মানুষের পড়া। আচ্ছা, এরপরে আমরা যোগানে বসাবো, কারণ বলেছি 2 নং আর 3 নং যোগানটা ফ্রি। তাহলে -4 + 2, পি আছে কত, পি আছে হচ্ছে গিয়ে 11/3। তাহলে -4 প্লাস এই 2-র সাথে 11 গুণাকার আছে, 11 দুগুণী 22, আমাদের বাড়ি যাইস বলে না, আমাদের এদিকে বলে বরিশালে 11 দুগুণী 22 মগো বাড়ি যাইস। হ্যাঁ, আমরা তো মগো বলি, মগো বাড়ি বরিশাল হয়। যদিও আমি বরিশালের ভাষাটা, তুমি আমার কাছ থেকে কি বরিশালের ভাষা বেশি একটা পাও? আমি ওই অভ্যস্ত, মানে পড়াতে এখন ওই বরিশালের ভাষা ভুলেই গেছি অনেকটা। যাই হোক, দেখো এখন এইটা সেম নিয়ম। হ্যাঁ বলো। এমনি বাসায় বলি বাবা মার সাথে কি কখনো মানুষ শুদ্ধ বলে? সুন্দর, হ্যাঁ, তোমাদের আঞ্চলিক ভাষাটা আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো আমরা, হ্যাঁ, তোমার তো ফেনীর ভাষা, ফেনী। আচ্ছা, তো দেখো কি করবো আমরা, এই 3কে লসাগু নেব, নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে, 3 আর 3, সেম জিনিসটা এখানে
এই 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 4 কত -12। খেয়াল করো এই প্লাসের প্লাস। 3 দিয়ে 3কে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ 1 হয়, ভাগফল দিয়ে 22 গুণ, 22 1 22। ওই যে মগবাড়ি যাইস। এখন এই 22 থেকে 12 গেলে থাকে 10। বিশ্বাস করো কি না? এটাকে যদি সাজাই লিখতাম 22 - 12, তো দরকার নাই লেখার, এখন নিশ্চয়ই বুঝছো। তাহলে আমি দেখতে পেলাম যে আমার যোগানো 10/3 একক। তাহলে আমি এখন নিচে লিখবো, আমি এখানে লিখলাম, নিচে লিখবো। সুতরাং কর পরবর্তী, দেখো এই একদম সুন্দরভাবে কর পরবর্তী ভারসাম্য দাম ও পরিমাণ, কর পরবর্তী ভারসাম্য দাম ছিল হচ্ছে গিয়ে তোমার 11/3 টাকা, আর ভারসাম্য পরিমাণ ছিল হচ্ছে গিয়া 10/3 একক। বলো ক্লিয়ার না? ব্যাপারগুলো ক্লিয়ার না? বলো। হ্যাঁ, ওকে। এর